এই কথা শুনে রূপকথা চমকে গেল। বলল, সত্যি খোঁজ নেয়? আমার মাথা ছুঁয়ে বলেন, তারপর বিশ্বাস করব। উৎস কপাল কুঁচকে বলল, এসব কি কথা? এসব ভালো কথা। আচ্ছা, মাথা ছুঁয়ে বলতে হবে না। আপনি কসম কাটেন তাহলেই হবে। উৎস বিরক্ত হয়ে বলল, এসব আউলফল কথা কে শিখেছে তোমায়? রূপকথা উৎস থেকে দূরে সরে বলল, আপনি বেশি কথা বলতেছেন কিন্তু। উৎস বলল, আমি এসব ফাউল কথা বলতে পারবো না। আমার কথা বিশ্বাস না হলে তুমি আম্মাকে জিজ্ঞেস করতে পারো। রূপকথা আর কিছু বলল না। বুঝলো উৎস সত্যি কথাই বলতেছে। এই কদিনে অত্যন্ত এটা বুঝেছে যে লোকটা মিথ্যে কথা বলার পাত্র নয়। এর মধ্যে একজন সার্ভেন্টকে দিয়ে আয়েশা বেগম উৎসকে ডেকে পাঠালো। উৎস রূপকথাকে বলল, তুমি থাকো, আমি দেখে আসি আম্মা কেন ডাকছে। উৎস রুমে এসে ওয়ার্ড্রোব থেকে একটা নতুন টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। এরপর চেঞ্জ করে এসে নিচে চলে গেল। আয়েশা বেগম ছেলেকে দেখে তার দিকে একটা ফাইল বাড়িয়ে দিল। উৎস কিছু না বলে ফাইলটা দেখতে দিয়ে দেখলো। আয়েশা বেগম বলল, এটা তোমার বাবা দিয়েছে। উৎস ফাইলটা হাতে নিয়ে দেখে ফাইলটাতে রূপকথার যাবতীয় সব কাগজপত্র আছে, সঙ্গে রূপকথার কলেজের টিসিও আছে। উৎস জিজ্ঞেস করলো, এগুলো কখন আনিয়েছে? আয়েশা বেগম বলল, সেটা জানি না। তোমার বাবা কাল রাতে অফিস থেকে এসে ফাইলটা আমার হাতে দিয়ে বলল এটা যেন তোমাকে দিয়ে দেই। উৎস আর কিছু বলে না, রুমে চলে গেল। রুমে এসে দেখে রূপকথা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। উৎস ডাকলো, রূপকথা, এই রূপকথা। উৎস কোনো সাড়া শব্দ না পেয়ে রূপকথার সামনে গিয়ে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে। রূপকথাকে ঘুমাতে দেখে উৎস বলল, মানুষের ঘুম এত সস্তা কিভাবে হয়? এইমাত্র দেখে গেলাম বারান্দায় দাঁড়িয়ে আছে, এখন আবার এসে দেখছি ঘুমিয়ে পড়েছে। উৎস পাশের টি টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল। এরপর গ্লাস থেকে পানি নিয়ে রূপকথার মুখে ছিটা দিল। মুখে পানির স্পর্শ পেতেই রূপকথা এক লাফে উঠে বসলো। সামনে তাকিয়ে দেখে উৎস হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে ঠিক কী হয়েছে সবটা বুঝে রূপকথা রেগে গেল। বলল, আপনার বাসায় আছি বলে আপনি আমাকে এভাবে অপমান করবেন? আমি না হয় একটু বেশি ঘুমাই, তাই বলে আপনি এটা করবেন? এই কয়েক বছর একটু কষ্ট করেন, অত্যন্ত আমি নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত, এরপরে আপনাকে মুক্তি দিয়ে দিব। রূপকথার বকবক শুনে উৎস বিরক্ত হয়ে বলল, এসব অহেতুক বকবক শোনার টাইম নেই আমার কাছে। রেডি হয়ে নাও, তোমাকে ভর্তি করাতে নিয়ে যাব। তোমাকে ভর্তি করিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে। রূপকথা উৎসর উপর অপমান বোধ করলো, যার ফলে তার চোখে পানি চলে আসলো, যা উৎসর চোখ এড়ালো না। উৎস বলল, কথায় কথায় চোখে পানি চলে আসে কেন? চোখের পানি কি এতই সস্তা যে যেখানে সেখানে যার জন্য তার জন্য চোখের পানি বিসর্জন দাও? রূপকথা চোখ মুছে ওয়ার্ডরোব থেকে একটা ম্যাজেন্ডা কালারের কুর্তি সেট নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে দেখে উৎস চেঞ্জ করে তৈরি হয়ে নিয়েছে। রূপকথা সুন্দর করে মাথায় হিজাব বেঁধে নিল, যেটা দেখে উৎসর ভালো লাগলো। এরপর তারা দুজন বের হয়ে গেল রূপকথা যে কলেজে ভর্তি হবে সেই কলেজের উদ্দেশ্যে। সচরাচর উৎস নিজে ড্রাইভ করলেও আজকে ড্রাইভারকে নিয়ে বের হলো। উৎস আর রূপকথা একসঙ্গে পিছনের সিটে বসলেও দুইজন দুই কর্নারে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। ভর্তি কার্যক্রম শেষ করে উৎস রূপকথাকে নিয়ে প্রিন্সিপালের রুমে গেল। উৎস দরজা নক করতে প্রিন্সিপাল হাসি মুখে দাঁড়িয়ে বলল, আরে স্যার, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ ভেতরে আসুন। উৎস রূপকথাকে নিয়ে ভেতরে গেল। প্রিন্সিপাল উৎসর সঙ্গে হাত মিলিয়ে তাকে বসতে বলল। উৎস একটা চেয়ার টেনে বসলো, রূপকথাকে বসতে বলে নিজেও বসলো। প্রিন্সিপাল জিজ্ঞেস করলো, আপনার বাবা কাল রাতে বলেছিলেন কোনো একটা দরকারে আপনি আজকে আসবেন। বলুন কিভাবে সাহায্য করতে পারি? তার আগে বলুন কি খাবেন, চা না কফি? উৎস বলো, আপনাদের কলেজে একজনকে ভর্তি করাতে নিয়ে এসেছি। প্রিন্সিপাল রূপকথার দিকে তাকিয়ে বলল। উৎস প্রিন্সিপালকে কি উত্তর দিবে সেটা শোনার জন্য রূপকথা অধীর আগ্রহে তার দিকে তাকালো। উৎস রূপকথার দিকে তাকিয়ে বলল, আমার ওয়াইফ। উৎসের উত্তর শুনে প্রিন্সিপালের ঠোঁট জোড়া আপনা আপনি ফাঁক হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে বলল, কংগ্রাচুলেশন স্যার, দাম্পত্য জীবন শোকের হোক। উৎস বলল, থ্যাংক ইউ। এরপর উৎস আরও কিছুক্ষণ প্রিন্সিপালের সঙ্গে কথা বলে রূপকথাকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। উৎসরা বের হতে প্রিন্সিপাল বলল, এই বয়সে এসে শেষে কিনা নিজের মেয়ের বয়সে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছেন। মানুষ হাসাতে এসব বড়লোক বিজনেসম্যানরা ভালোই জানে। প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রূপকথা উৎসকে বলল,
আমি ভেবেছিলাম আপনি আমাকে আপনার কাজিন হিসাবে পরিচয় দিবেন। উৎস বলল, নাটক সিনেমা দেখতে দেখতে ওসবই ঢুকে গেছো তুমি। এবার এসব বাদ দিয়ে আবার পড়ালেখায় মন দাও। রূপকথা বলল, আমার বই নেই, কিভাবে পড়ালেখায় মন দিব? উৎস বলল, আমি অফিস থেকে আসার আগে তোমার বই খাতা কলম সব এসে হাজির হয়ে যাবে। রূপকথা বলল, আপনি সবসময় এমন গম্ভীর হয়ে থাকেন কেন? প্রিন্সিপালের রুমে আপনাকে দেখে মনে হচ্ছিল কারোর সঙ্গে ঝগড়া করে রুমে ঢুকেছেন। উৎস বলল, গম্ভীর থাকতে আমার ভালো লাগে। রূপকথা খোঁচা মেরে বলল, আপনি পেশা তো তাই। উৎস কিছু বলল না, কারণ সে বুঝে গেছে সে না থামলে রূপকথা জীবনও থামবে না। সারাদিন এভাবে খোঁচাখুচি চালিয়ে যাবে। এরপর দুজন গাড়িতে উঠে বসলো। উৎস রূপকথাকে বাসায় নামিয়ে দিয়ে নিজে অফিসে চলে গেল। রূপকথা বাসায় ঢুকতেই দেখে তার মা বাবা এসেছে। তাদের দেখে রূপকথা পা থেমে গেল। মন চাইল এক দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরতে, কিন্তু সে এমন কিছুই করলো না। নিজেকে স্বাভাবিক রেখে বলল, কেন এসেছো এখানে? শরীফা হাসান মেয়ের দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু রূপকথা পিছিয়ে গেল। বলল, ডোন্ট টাচ মি। রূপকথার মা পারভিন মেয়ের মাথায় হাত দিয়ে বলল, এমন করছিস কেন মা? রূপকথা মাথা থেকে মায়ের হাতটা সরিয়ে নিয়ে বলল, কেমন করছি? পারভিন বলল, তোকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে এসেছি আমরা। রূপকথা বলল, সরি, আমি যেতে চাই না, তোমরা চলে যাও। এবার উৎসের মা আয়েশা রূপকথাকে বলল, রূপকথা মা, গেস্টদের সাথে এভাবে ব্যবহার করতে হয় না। রূপকথার শাশুড়িকে বলল, আচ্ছা। শরীফ আহসান আর পারভিন সুলতানা রূপকথার সঙ্গে বসে কথা বলতে চেয়েছিল, কিন্তু রূপকথা রাজি হলো না। অনেকক্ষণ মেয়েকে বোঝানোর চেষ্টা করার পরও তার হাল ছেড়ে দিল। শরীফা হাসান আয়েশা বেগমকে বলল, আপা, আমরা আসি তাহলে। আমাদের কলিজার টুকরো মেয়ের খেয়াল রাখবেন, আর যেন কোনো অবহেলা না হয়। আয়েশা বেগম বলল, সে কি ভাইজান, না খেয়ে চলে যাবেন কেন? দুপুরে খেয়ে যাবেন প্লিজ। পারভিন সুলতানা, যে কাজে এসেছিলাম সেটাই তো হলো না। আপা, থেকে আর কি করব? আয়েশা বেগম কি উত্তর দেবে ভেবে পেল না, তাই চুপ করে রইল। তারাও একবার রূপকথার দিকে তাকিয়ে, আর সে নিজেও যত্ন নিও বলে চলে গেল। তারা যেতেই রূপকথা নিজের মাথা দুহাত দিয়ে চেপে ধরে সোফায় বসে পড়ল। আয়েশা বেগম গিয়ে রূপকথার পাশে বসে তার মাথায় হাত দিয়ে বলল, এ তো ছোট্ট একটা মেয়ের এত রাগ অভিমান কেন রে? রূপকথা আয়েশা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বলল, বিশ্বাস করুন, আমি এমন ব্যবহার করতে চাইনি, কিন্তু আমি নিজেরাকে দমে রাখতেও পারি না। আয়েশা বেগম বলল, আমি যা বলছি মন দিয়ে শোনো। মানুষ সৃষ্টির 50 বছর আগে আল্লাহ তাদের তাকদীর লিখে রেখেছেন। তোমার জীবনের তাকদীরও যা লেখা ছিল তাই হবে। তুমি চাইলেও কি কপালে লিখন খণ্ডাতে পারবে? প্রথম দিন আমি ভেবেছিলাম বিয়েটা যেভাবে হোক, তারপর তোমাদের মধ্যে হয়তো সব কিছু ঠিক আছে, কিন্তু কয়েকদিনে বুঝেছি না, তোমাদের মধ্যে কিছু ঠিক নেই। তুমি মেনে নিতে পারছো না, নাকি আমার ছেলে মেনে নিতে পারছে না, সেসব আমার জানা নেই। তবে তোমাকে আমি বলছি, আমার ছেলেকে আপন করে নাও, দেখবে জীবনে ভীষণ ভালো থাকবে। তুমি হয়তো আমার ছেলেকে এখনো মেনে নিতে পারোনি। মেনে নিতে না পারাটাই স্বাভাবিক। আমার ছেলের বয়স তোমার থেকে অনেক বেশি। এই সুযোগে মেয়েরা এত বয়সের ব্যবধান বিয়ে করে না, তারা একটু কম বয়সের ছেলে পছন্দ করে। কম বয়সে কম বয়সে ইম্যাচিওর ছেলেকে জীবনসঙ্গী বানিয়ে সারা জীবন পস্তানো থেকে ম্যাচিওর একটু সিনিয়র কাউকে জীবনসঙ্গী বানিয়ে ভালো থাকাটাই ভালো না? তোমাদের সম্পর্ক আমাদের আফসোস লাগছে। তোমরা যদি সব স্বাভাবিক করতে না পারো, তবে আমরা সারা জীবন অপরাধী হয়ে থাকব। বিশেষ করে আমি নিজে। উদয়কে ভালো পথে আনার জন্য আমি তোমাকে এই বাড়ির ছোট বউ বানাতে চেয়েছিলাম। এরপর দেখো কি থেকে কি হয়ে গেল। রূপকথা আয়েশা বেগমের বলা সবগুলো কথা খুব মনোযোগ দিয়ে শুনল। রূপকথা বলল, আপনার এমন গম্ভীর ছেলের সঙ্গে আমার মতো তার ছেলে মেয়ের সংসার কিভাবে হবে? আয়েশা বেগম হেসে বলল, আমার ছেলে গম্ভীর হলেও খুব কেয়ারিং। আর সংসারে করতে পারবে না কেন? অবশ্যই পারবে। তুমি জানো না, আল্লাহর তার ছেলে মেয়েদের দেখে রাখার জন্য কেয়ারিং জামাই দেয়। রূপকথা মনে মনে বলল, জামাইটা যেমন তেমন হলেও শাশুড়িটা রসিক আছে। রূপকথা কিছু বলছে না, চুপচাপ বসে আছে। আয়েশা বেগম বলল, সেই সকালে একটু নাস্তা করেছো আর কিছুই খাওনি, নিশ্চয়ই খিদা লেগেছে। কি খাবে? সার্ভেন্টদের বলে যাও, ওরা বানিয়ে রাখবে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। রূপকথা আয়েশা বেগমকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, নুডলস খাবো।
আয়েশা বেগম বলল, ঠিক আছে যাও, আমি সার্ভেন্টকে বলিয়ে বানিয়ে রাখতে। রূপকথা রুমে চলে গেল। এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজকের আকাশটা অনেক বেশি সুন্দর, যেটা দেখে রূপকথা রুমে সেই মোবাইলটা নিয়ে ফটাফট কিছু ছবি তুলে নিল। এরপর ছবিগুলো হোয়াটসঅ্যাপে উৎসকে সেন্ড করলো। এর মধ্যে একজন সার্ভেন্ট এসে রূপকথা বসে আরামে নাস্তা করে নিল। সন্ধ্যা 6টায় উৎস বাসায় আসলো। রুমে ঢুকে দেখে রুম ঘুটঘুটে অন্ধকার। উৎস রুমের লাইট জ্বালিয়ে দেখে রূপকথা হাত পা ছড়িয়ে বিছনা জুড়ে ঘুমিয়ে আছে। চুলগুলো মুখের উপর এসে হানা দিয়েছে। পরনে পার্পল কালারের শর্ট টপস, সঙ্গে সাদা প্লাজো। এলোমেলোভাবে ঘুমিয়ে থাকার কারণে টপসটা পেটের উপরে উঠে গিয়েছে, যার ফলে রূপকথার পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে। সেদিকেও সে চোখ যেতে সে চোখ জোড়া বন্ধ করে নিল। এরপর বলল, কী একটা অবস্থা, এ তো ফালতু শোয়ার স্টাইল কারো হয়। এসব বলতে বলতে অবশ্য গায়ের ব্লেজার খুলে সিঙ্গেল সোফার উপর রাখলো। এরপর রূপকথার কাছে গিয়ে তার টপসটা নামিয়ে দিল। অবশ্য রূপকথা দেখে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ ভালোভাবে লক্ষ্য করে মনে মনে বলল, লেয়ার কাট ব্রাউন কালারের চুল, ধবধবে ফর্সা গায়ের রং, গোলাপির ঠোঁট, সব মিলে এই মেয়েটাকে দেখতে আসলে বাঙালি কম, রাশিয়ান বেশি মনে হয়। এসব চিন্তা মাজা থেকে ঝেড়ে ফেলে উৎস সোজা হয়ে দাঁড়ালো। তারপর ডাকলো, রূপকথা। এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে পড়ল। উৎস আর না ডেকে ওয়াশরুমে চলে গেল। এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা এখনও ওঠেনি। এই সন্ধ্যাবেলা কে ঘুমায়? উৎস এবার পাশের টি টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে সেখান থেকে কিছু পানি হাতে নিয়ে রূপকথার মুখে ছিটকালো। মুখের পানি ছিটকে পড়া রূপকথা তড়িঘড়ি করে উঠে বসে পড়ল। সামনে উৎস দাঁড়িয়ে আছে দেখে খুব সহজে বুঝে গেল কি হয়েছে। রেগে বলল, কি সমস্যা আপনার? দিলেন তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। উৎস গ্লাসটা টি টেবিলে রেখে জিজ্ঞেস করলো, কয়টা বাজে ঘুমিয়েছিলে? রূপকথা হাত তুলতে তুলতে বলো, 2টার দিকে ঘুমিয়েছি। উৎস বলো, এখন সন্ধ্যা 6টা বাজে। উৎসর কথা শুনে রূপকথা বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে আসলেই সন্ধ্যা 6:30 বাজে। এরপর উৎসর দিকে তাকিয়ে দেখলো উৎস তার দিকে তাকিয়ে আছে। রূপকথা বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? উৎস বলল, অবাক হচ্ছি। রূপকথা বলো, কি জন্য? উৎস বলো, এই যে তুমি দুপুর 2টায় ঘুমাইছো, 6টায় উঠে বলছো তোমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে। রূপকথা গাল ভেঙচে বলল, এতে অবাক হওয়ার কিছু নাই। আমি মানুষটাই ঘুম পাগল। জামাই ছাড়া থাকতে পারবো, কিন্তু ঘুম ছাড়া পারবো না। উৎস আর কিছু না বলে নিচে চলে গেল। উৎস যেতে রূপকথা আবার বিছানায় ধুম করে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে নিজে নিজে বলো, এটা গম্ভীর মানুষটার সঙ্গে কি আমি আসলে সংসার করতে পারবো? উৎস বলো, সংসারের চিন্তা বাদ দিয়ে লেখাপড়ায় মন দিন ম্যাডাম, কালকে থেকে নিয়মিত ক্লাস করবেন। কথাটা বলতে বলতে উৎস রুমে ঢুকলো। তার হাতে রূপকথার সবগুলো বই গাইড। রূপকথা বলল, কলেজের ইউনিফর্ম ছাড়া কিভাবে ক্লাস করব? উৎস বলল, একটু পর ড্রাইভার এসে ইউনিফর্ম দিয়ে যাবে। রূপকথা বলল, আজকে না মাত্র ভর্তি হলাম। উৎস বলল, এমনই অনেকে পিছিয়ে গেছো, আর রেস্ট নিলে জীবনের সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না। রূপকথা বলল, আল্লাহ মাফ করুক, কি বলতেছেন এসব? আমি ডাব্বা মারলে আপনার আত্মীয় স্বজন সবাই তো বলবে উৎসর বউ ডাব্বা মেরেছে, তখন শান্তি লাগবে? উৎস বলো, সেই জন্য তো বলছি এখনো সময় আছে, পড়ালেখায় মন দাও। রূপকথা বলল, ঠিক আছে, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। উৎস বলল, আগামীকাল কখনো আসে না, আজকে এই এক্ষুনি পড়তে বসবে। রুমের এক কোনায় সে সেন্টার টেবিলটা আছে, সেটার উপর রাখলো। এরপর বইগুলো সাজিয়ে রাখলো। রূপকথাকে উদ্দেশ্য করে, অগোছালো কাজ আমার একদমই পছন্দ না। সব সময় রুম যেন পরিপাটি থাকে। শাওয়ার নিয়ে টাওয়ালটা বিছানায় না রেখে বারান্দায় মেলে দিবে। পড়ালেখা শেষ করে বই খাতাগুলো জায়গা মতো গুছিয়ে রাখবে। এটা বলে উৎস নিচে চলে গেল। অন্যদিকে রূপকথা কিছু না বলে বিছানায় মুখ ফুলিয়ে বসে আছে। উৎস কিভাবে তাকে আকাশ ইঙ্গিতে কথা শুনিয়ে চলে গেল। রূপকথা কিছুক্ষণ ওভাবেই বসে থেকে চুলগুলো খোপা করে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে এসে নিজের ওড়নাটা খুঁজতে লাগলো। ঘুমানোর সময় ওড়নাটা গায়ে ছিল, কিন্তু এখন কোথায় গেল? অনেকক্ষণ খোঁজার পর এক পর্যায়ে গিয়ে ওড়নাটা খুঁজে পেল।
ওনাটা হাতে নিতেই তার মাথায় এলো এতক্ষণ সে উৎসর সামনে ওনার ছাড়াই ছিল। কথাটা মাথায় আসতেই রূপকথায় বিছানায় বসে বলল, মনে মনে বলল, আল্লাহ, লোকটা কি ভাবতেছে, ছি ছি ছি। রূপকথা বিছানায় বসে দাঁত নিয়ে নখ কাটছিল। এমন সময় একজন সার্ভেন্ট এসে দরজায় নক করে বলল, ম্যাম, আপনাকে নিচে ডাকছে। রূপকথা দরজার দিকে তাকে জিজ্ঞেস করলো, আমাকে আবার কে ডাকছে? কেন ডাকছে? সার্ভেন্ট বলল, আয়েশা ম্যাম ডাকছে আপনাকে নাস্তা করার জন্য। রূপকথা আর কিছু জিজ্ঞেস না করে ওড়নাটা মাথায় দিয়ে নিচে চলে গেল। রূপকথা নিচে গিয়ে দেখে সবাই নাস্তা করছে। আয়েশা তাকে দেখে বলো, উপরে দেখুন কি করছিলে? রূপকথা চোরা চোখে একবার উৎসর দিকে তাকিয়ে বলল, কিছু না, এমনি। আয়েশা বেগম বলো, আচ্ছা ঠিক আছে, নাস্তা করে নাও। রূপকথা নাস্তা করে রুমে চলে আসলো। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লো। মোবাইলে ফেসবুক না থাকায় তার মনে হচ্ছে মোবাইলে কিছুই নেই। ঠিক করলো, আজকে উৎসকে জোর করিয়ে হলেও একটা ফেসবুক আইডি খুলে নেবে। বিছানায় শুয়ে এসব ভাবছিল রূপকথা। এমন সময় উৎস রুমে প্রবেশ করলো। রূপকথাকে শুয়ে থাকতে দেখে ভুরুকুসকে জিজ্ঞেস করলো, কি সমস্যা, এখনো শুয়ে আছো তুমি? পথে বসুনি কেন? রূপকথা হাই তুলতে তুলতে বলল, আমার ঘুম আসছে তাই শুয়ে আছি। উৎস বলল, দিনরাত 24 ঘন্টা সারাদিন শুধু ঘুমাতেই মন চায়? রূপকথা টেনে টেনে বলো, ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি। উৎস ধমক দিয়ে বলল, গানের সুর না টেনে তাড়াতাড়ি পড়তে বসো। উৎস ধমক শুনে রূপকথার তড়িঘড়ি করে উঠে বসে পড়ল। রূপকথার অবস্থা দেখে উৎস না চাইতেও মনে মনে হেসে দিল, তবে উপরে গম্ভীরতা রেখেই বলো, তুমি না বলেছিলে তুমি পড়ালেখা করতে চাও? রূপকথা বলো, হ্যাঁ চাই তো, ইভেন এখনই চাই। উৎস বলো, ও আচ্ছা, এই তার নমুনা? রূপকথা বলো, আমার পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে মন চাই, তবে পরীক্ষার আগের দিন ছাড়া পড়তে বসতে মন চায় না। উৎস আবারও ধমক দিয়ে বলো, লাস্টবার বলছি, নাটক না করে পড়তে বসো। উৎস ধমক শুনে রূপকথা বলল, কথায় কথায় শুধু ধমক দেন? অভিশাপ দিলাম, আপনার সারা জীবন কাটবে শুধু আমাকে নাটক কম করো পিউ। এই কথাটা বলতে বলতে উৎস বলল, তোমার ফোন দাও। রূপকথা বলো, কেন? উৎস বলল, দরকার আছে। রূপকথা বলল, কি দরকার? আচ্ছা শোনেন, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দেন প্লিজ। উৎস বলল, আচ্ছা দিচ্ছি, মোবাইলটা তো আগে দাও। রূপকথা খুশি মনে উৎসকে মোবাইলটা দিয়ে দিল। মোবাইলটা নিয়ে উৎস নিজের প্যান্টের পকেটে রেখে দিয়ে বলল, রাত 10টার পর মোবাইল পাবে, এবার পড়তে বসো, আর কোনো কথা শুনতে চাই না আমি। শেষের কথাগুলো উৎস দাঁতে দাঁত চেপে বলায় ভয় পেয়ে গেল রূপকথা। তাড়াতাড়ি করে পড়ার টেবিলে গিয়ে বসলো। এরপর পরিণীতি বইটা হাতে নিয়ে একটা পেজ উল্টিয়ে পড়া শুরু করলো। উৎস বলল, ইংরেজি বই নাও। রূপকথা বলো, আমি ইংরেজি অনেক পারি, পরিণীতি তেমন পারি না, তাই পরিণীতি নিয়ে বসলাম। উৎস বলো, এত সুন্দর চাপা মারা কার থেকে শিখেছো? রূপকথা বলো, চাপা মারতে পারাটাও একটা প্রতিভা, যেটা সবার মধ্যে থাকে না। উৎস বলল, কাল থেকে বিকাল 5টায় তোমার প্রাইভেট টিচার আসবে, যিনি তোমাকে আইসিটি আর ইংরেজি পড়াবেন। মনে রেখো, যাকে টিচার হিসাবে ঠিক করেছি তিনি কিন্তু অনেক কঠোর। পড়া না পারলে, বেয়াদবি করলে কিন্তু তিনি তোমাকে কান ধরিয়ে রুমের বাইরে দাঁড় করিয়ে রাখবেন। তাই বলবো, মান সম্মানের কথা চিন্তা করে হলেও ঠিকমতো পড়ালেখাটা করো। রূপকথা বলো, এভাবে শাস্তি না দিলেও পারতেন জাওয়াদ সাহেব। শাস্তিটা অন্তরে গিয়ে একদম ডিরেক্ট কষ্ট হয়ে লাগলো। উৎস বলো, তুমি এত পাকনা পাকনা কথা কিভাবে বলো? প্লিজ এবার চুপ করো, দয়া করে একটু পড়তে বসো। রূপকথা বলো, আপনার কথা শুনে মনে পড়ে গেল আমার দাদির কথা, তিনি কি বলতো জানেন? উৎস বলল, না, তুমি না বলে আমি কিভাবে জানবো? রূপকথা বলো, আমার পাকামি দেখে দাদি বলতো, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকিবে চিরকাল। উৎস বলল, ছি, এসব কি কথা? রূপকথা বলিল, আহা নাটক, বাল শব্দ কি খারাপ? এটা হলো একটা হিন্দি শব্দ, যেটা বাংলা হলো চুল আর ইংরেজি হলো হেয়ার। উৎস বলল, মাপ চাই, তোমার পড়া লাগবে না, প্লিজ তুমি ঘুমাও। কথাটা শুনে রূপকথা পড়ার টেবিল থেকে উঠে বিছনায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। বলো, আহ শান্তি। উৎস চুপচাপ কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে রইল, এরপর নীরবে রুম থেকে বেরিয়ে গেল। উৎস চলে গেল বুঝতে পেরে রূপকথা শোয়া থেকে উঠল। কিছুক্ষণ চারপাশে মোবাইলটা খুঁজে দেখল,
কিন্তু কোথাও পেল না। এরপর আবার শুয়ে পড়ল। রূপকথার ঘুম ভাঙতেই রুমের দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। রূপকথা কিছুক্ষণ বসে থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এরপর ওড়নাটা গায়ে জড়িয়ে নিচে চলে গেল। গিয়ে দেখে ফারুক সাহেব বসে টিভিতে খবর দেখছে, আর আয়েশা বেগম ফোনে কারোর সঙ্গে কথা বলছে। আশেপাশে কোথাও উৎসকে দেখতে পেল না। রূপকথা দেখে আয়েশা বেগম ডেকে নিজের পাশে বসালো। এরপর জিজ্ঞেস করলো, উৎস কোথায় গেছে? রূপকথা বলল, আমি তো জানি না। আয়েশা বেগম বলল, তোমার স্বামী, অথচ তুমি জানো না ও কোথায় গেছে? এটা কোনো কথা হলো? রূপকথা চুপ হয়ে গেল। সত্যি তো, তার তো জিজ্ঞেস করা উচিত ছিল উৎস কোথায় যাচ্ছে। রূপকথা বলল, উনি তো সবসময়ের সাথে ফোন নিয়ে বের হন না। আপনি বরং ওনাকে একটা কল দিয়ে দেখুন। আয়েশা বেগম চিন্তিত হয়ে বলল, দিয়েছি, ধরেনি। রূপকথার এবার চিন্তা হতে লাগলো। ভাবলো, কোথায় গেল লোকটা? আয়েশা বেগম একের পর এক ছেলেকে কল দিয়েই যাচ্ছে। যা দেখে ফারুক সাহেব বলল, আহ আয়েশা, এত টেনশন করছো কেন? দেখবে একটু পর উৎস ঠিকই চলে আসবে। আয়েশা বেগম বলল, তুমি কি বুঝবে আমার মায়ের মন? আয়েশা বেগমের পাশে বসে রূপকথা চিন্তায় দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। এভাবে দেখতে দেখতে প্রায় 11টা বেজে গেল। তারপর উৎস বাসা ফেরার নাম নেই। এবার রূপকথার চিন্তা আরও বেড়ে গেল। মনে মনে নিজেকেই দোষী ভাবতে লাগলো। রূপকথা এই কয়েকদিনে বুঝে গেছে আয়েশা বেগম আর ফারুক সাহেব দুজনেই হাই প্রেশারের রোগী, একদমই রাত জাগতে পারে না। তাই রূপকথা দুজনকে বলল, আপনার দুজনেই হাই প্রেশারের রোগী, আপনাদের রাত জাগলে ক্ষতি হবে। তাই বলছি, প্লিজ ডিনার করে শুয়ে পড়ুন, চিন্তা করতে হবে না, উনি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। রূপকথার কথা শুনে দুজনই খুশি হলো। রূপকথা যে এই কয়েকদিনে তাদের কথা ভাবতে শুরু করেছে, এটা তাদের জন্য অনেক কিছু। তারপর সেসব বাদ দিয়ে আয়েশা বেগম বলল, উৎস আসুক আগে। রূপকথা শুনল না, সার্ভেন্টদের বলল, টেবিলে খাবার আনুন। এমন সময় উপর থেকে উদয় নেমে আসলো। মাকে জিজ্ঞেস করলো, আজকে রাতে কি ভাত টাত খাওয়াবেন না? আয়েশা বেগম বলল, আমি ধরে রেখেছি তোকে, তোর খাওয়া তুই খাবি, আমি খাওয়ানোর কে? উদয় কিছু না বলে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। এরপর বাবাকে জিজ্ঞেস করলো, তুমিও খাবে না? ফারুক সাহেব বলল, তোমার খাওয়া তুমি খাও, আমি উৎস ফিরলেই খাবো। উদয় বলল, তোমার নাটকের শেষ নেই, ও কি বাচ্চা? কেউ উদয়ের কথা পাত্তা দিল না। রূপকথা আয়েশা বেগম আর ফারুক সাহেবকে জোর করিয়ে খেতে বসিয়ে দিল। তারা রূপকথার সঙ্গে না পেরে গিয়ে বসলো। এরপর দুজনের খাওয়া শেষ হতেই দুজনকে জোর করে রুমে পাঠিয়ে দিল। রুমে যাওয়ার আগে আয়েশা বেগম বারবার বলল, উৎস, উৎস আসলে আমাকে ডেকে দিও। রূপকথা বলল, ঠিক আছে, ডাকবো, এখন রুমে গিয়ে শুয়ে পড়ুন। রাত তখন 1টা ছুঁই ছুঁই। রূপকথা লিভিং রুমের সোফায় বসে অপেক্ষা করছে। উষি এখনো বাসায় আসেনি। চিন্তায় রূপকথার ঘুম উড়ে গেছে। অন্যদিন হলে এতক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন থাকতো মেয়েটা, তবে আজকে চিত্ত ভিন্ন। রূপকথার সোফায় বসে ওষুর কথা ভাবছিল। এমন সময় মেইন ডোর খোলার শব্দ হলো। রূপকথা তাড়াতাড়ি করে গিয়ে দেখে উৎস এসেছে। রূপকথাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে উৎস অবাক হলো। দরজা লাগিয়ে জিজ্ঞেস করলো, ঘুমাওনি তুমি? রূপকথা বলো, হ্যাঁ, এই তো চোখ মেলে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতে বলতে ঘুমাচ্ছি। তা বলছি, আজকে বাসায় আসলেন না কেন? সন্ধ্যা থেকে যেখানে ছিলেন সেখানেই থাকতেন। উৎস বাসার ভিতরে ঢুকতে ঢুকতে বলল, যেখানে ছিলাম সে কাজ শেষ, তাই নিজ নিরিখে ফিরে এলাম। রূপকথা বলো, কোথায় যাচ্ছেন? সন্ধ্যা থেকে কোথায় ছিলেন, আগে তার উত্তর দিয়ে যান। উৎস বলল, একটা কাজে গিয়েছিলাম। রূপকথা বলল, কী কাজে? উৎসর কথাগুলো প্রশ্নটা পুরোপুরি উপেক্ষা করে জিজ্ঞেস করলো, রাতে খেয়েছো তুমি? রূপকথা বলল, আমার উত্তর তো এটা না। উৎসর লিভিং রুমের সোফায় গিয়ে বসলো। জিজ্ঞেস করলো, এখনো ঘুমাওনি কেন? রূপকথা বলল, প্রশ্নের উত্তর প্রশ্ন হয় না, উত্তর হয়। কোথায় গিয়েছিলেন সেটা বলুন, আমাকে না বলে কিন্তু আমি আপনাকে মাকে ডাকবো। উৎস বলল, তুমি আসলে একটা নাছোড়বান্দা। রূপকথা বলল, ঠিক আছে, আপনার মাকে ডাকছি। এটা বলে রূপকথা আয়েশা বেগমের রুমের দিকে হাঁটা ধরলো। উৎস তাড়াতাড়ি করে উঠে রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো। বলল, আমাদের বৃদ্ধ আশ্রমে গিয়েছিলাম। রূপকথা জানতো না ঔষধের যে বৃদ্ধাশ্রম আছেও। রূপকথা জিজ্ঞেস করলো, এত রাতে হঠাৎ? উৎস বলল, বৃদ্ধাশ্রমে যিনি দেখাশোনা করেন তার ওয়াইফ ওয়াশরুমে পরে মাথা ফাটিয়ে ফেলছেন, ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। রূপকথা বলল, কথাটা ফোন করে বলে দেওয়া যেত না? আপনার মা কতবার কল দিয়েছে, ধরেনি কেন?
উৎস বলো, ফোন সাইলেন্ট ছিল, আর ফোন আমার কাছে ছিল না। রূপকথা জিজ্ঞেস করলো, ফোন কার কাছে ছিল? উৎস বলো, নার্সের কাছে ছিল। রূপকথা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি আপনার ফোন নার্সের কাছে? কেন? উৎস বলো, যার মাথা ফেটে গিয়েছিল তার রক্তের প্রয়োজন ছিল। রূপকথা বলো, রক্তের সাথে আপনার ফোন নার্সের কাছে থাকার কি সম্পর্ক? উৎস বলো, কারণ রক্ত আমি দিয়েছি। রূপকথা বলো, ও আচ্ছা। উৎস বলো, হয়েছে এবার শান্তি? রূপকথা বলো, হ্যাঁ। উৎস জিজ্ঞেস করলো, রাতে খেয়েছো? রূপকথা বলো, না। আপনি তো মনে হয় খাননি। উৎস বলো, সার্ভেন্টকে ডেকে বলো খাবার গরম করে টেবিলে এনে রাখতে। আমি ফ্রেশ হয়ে আসছি। এটা বলে উৎস চলে গেল। রূপকথা সার্ভেন্টদের ডাকতে গিয়ে আবার থেমে গেল। ভাবলো, এখন ডাকাটা ঠিক হবে না। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে হয়তো। থাক, তারা থেকে আমি গরম করে নিচ্ছি। এরপর রূপকথা ধীরে ধীরে নিজেই সব খাবার গরম করে টেবিলে এনে রাখলো। এরপর একটা চেয়ার টেনে বসে উৎসর জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় আধা ঘন্টার মাথায় উৎস নিচে নামলো। রূপকথা জিজ্ঞেস করলো, এতক্ষণ কি করছিলেন? উৎস একটা চেয়ার টেনে বসে বলল, হাসপাতাল থেকে এসেছি। ছেনান না নিলে কেমন যেন লাগছিল। রূপকথা আর কিছু না বলে উৎসর প্লেটে খাবার তুলে দিল। এরপর নিজেও খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হতে উৎস বলল, প্লেটের বাটিগুলো কিচেনে রেখে দাও, সকালে সার্ভেন্টটা ধুয়ে নিবে। রূপকথা উৎসের কথা মতো প্লেট বাটিগুলো কিচেনে রেখে আসলো। উৎস বলল, নাও এবার ঘুমাতে চলো, সকাল 10টা থেকে ক্লাস আছে তোমার। রূপকথা বলো, কালকে ক্লাস করব না, এতক্ষণে ঘুমাতে যাচ্ছি, উঠবো কতক্ষণে। উৎস কিছু না বলে রুমে চলে গেল। পিছন পিছন রূপকথাও গেল। উৎস রুমে এসে বিছানায় গায়ে দিয়ে দিল। রূপকথা ফ্রেশ হয়ে এসে আলো নিভিয়ে উৎসর পাশে শুয়ে পড়ল। দুজনে কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়ল। সকাল 9টা। উৎস জগিং শেষ করে বাসায় ফিরে দেখে রূপকথা এখনো ঘুমাচ্ছে। উৎস প্রতিদিনের মতো রূপকথার জামা কাপড় ঠিক করে ডাকলো তাকে। তাকে উঠতে বলে উৎস ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। উৎস ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে দেখে রূপকথা এখনো ওঠেনি। উৎস একটু ঝুঁকে জোরে জোরে ডাকতে লাগলো, রূপকথা ওঠো। এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা উঠে বসলো। উৎসের দিকে ঘুম ঘুম চোখে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনি পেঁচা হয়ে শাড়ির মতো এমন চিল্লাচ্ছেন কেন? উৎস বলো, 10টা থেকে ক্লাস আছে, ওঠো ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। রূপকথা হাই তুলতে তুলতে বলো, কালকে রাতেই না বললাম আজকে ক্লাসে যাব না। উৎস বলো, 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি ফ্রেশ হতে না যাও তাহলে দেখো কি করি। রূপকথা বলো, কি করবেন? উৎস হাতে পানির মগ নিয়ে বলল, কি করব দেখবে? রূপকথা তড়িঘড়ি করে বলো, আরে আজব। আচ্ছা যাচ্ছি তো। উৎস বলো, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব, প্লিজ তাড়াতাড়ি করো। রূপকথা বলো, আমার কলেজে ইউনিফর্ম ব্যাগ এসব কিছুই নেই। উৎস বলো, ওয়ার্ড্রোবের পাশে নিচে দেখো, কয়েকটা শপিং ব্যাগ আছে। শপিং ব্যাগগুলোতে তোমার যা যা লাগবে সব আছে। নাও এবার উঠে তৈরি হয়ে আমাকে উদ্ধার করো। রূপকথা নীরবে কিছুক্ষণ উৎসর দিকে তাকিয়ে রইল। ভাবলো, এই লোক এ তো কখন নিয়ে আসলো। এরপর আস্তে ধীরে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ততক্ষণে উৎস রেডি হয়ে হাতে ব্লেজারটা নিয়ে চলে গেল নিচে। ডাইনিং টেবিলে উৎসকে দেখে আয়েশা বেগম জিজ্ঞেস করলো, কাল রাতে এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? উৎস একটা চেয়ার টেনে বসে বলল, শান্তিনিবাসে মান্নান চাচার ওয়াইফ পা পিছলে ওয়াশরুমে পড়ে মাথা ফাটিয়ে ফেলছিল, ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ফারুক সাহেব জিজ্ঞেস করলো, তোমার মা এতবার কল দিচ্ছিল, কল ধরছিলে না কেন? ফোন সাইলেন্ট ছিল। রক্তদানের কথাটা চেপে গেল উৎস। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, রূপকথা কোথায়, ডাকুনি ওকে? উৎস বলল, রেডি হয়ে আসছে। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, ও কোথায় যাবে? উৎস বলল, ওর সাথে 10টা থেকে ক্লাস আছে। আয়েশা বেগম বলল, সে কি, কালকে না ভর্তি হলো, আজকে থেকে ক্লাস জয়েন করবে? উৎস কিছু বলল না। একজন সার্ভেন্ট এসে তার নাস্তা দিয়ে যেতেই সে আপন মনে নাস্তা করতে লাগলো। উৎস সকালে ডিম, দুধ, ওটস, মুদি এসবই খায়। এছাড়া সারাদিন সে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার চেষ্টা করে। রূপকথা কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে নামলো। টেবিলের কাছাকাছি এসে রূপকথা সবার উদ্দেশ্যে বলো, গুড মর্নিং। রূপকথার গলার আওয়াজ শুনে উৎস সেদিকে তাকালো। রূপকথার দিকে তাকাতে উৎস চোখ জোড়া থমকে গেল। রূপকথার পরনে সাদা থ্রি পিস, সাদা পায়জামা, সাদা বেল্ট, কোরস বেল্ট, সাদা এপ্রন, সাদা হিজাব, সাদা স্কার্ফ,
গায়ের রঙের সঙ্গে ইউনিফর্ম কালারটা ম্যাচিং হয়ে গেছে। তাকে দেখে মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে একটা সিদ্ধ শুদ্ধ পরি নেমে এসেছে। উৎসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল রূপকথা। উৎস বড়দের সামনে এভাবে তার দিকে তাকিয়ে আছে দেখে সত্যিই রূপকথার লজ্জা লাগছে। উৎস এভাবে তাকিয়ে থাকার চোখে এরাই নিব করলো। ফারুক সাহেব বলো, বাবা উৎস, আগে খেয়ে নাও, তারপর মন ভরে বউকে দেখো। বাবার কথায় উৎসর হেস ফেলল, তবে কোনো প্রত্যুত্তর করল না। অন্যদিকে ফারুক সাহেব কথা শুনে রূপকথা তো পারছে না, লজ্জায় মাটি নিচে ঢুকে যেত। আয়েশা বেগম অনেক কষ্টে হাসি আটকে রূপকথাকে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার খাওয়া শুরু করো। বের হতে হবে তো 10টা থেকে না ক্লাস। রূপকথা মাথা নাড়িয়ে খাওয়া শুরু করলো। উষর খাওয়া শেষ হতে রূপকথাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি খাও, শেষ করে বাইরে আসো, আমি গাড়ি বের করছি। এরপর বাবার উদ্দেশ্যে বলো, দুপুরে 12টা থেকে রয়্যাল গ্রুপের সঙ্গে মিটিং আছে, আপনাকে মেল করা হয়েছে, পারলে একটু উপস্থিত থাকার চেষ্টা করবেন। ফারুক সাহেব বলো, 11টার দিকে আমি অফিসে আসছি। উৎস বলো, ঠিক আছে। ফারুক জায়েদ বয়স হওয়াতে তিনি এখন আর আগের মতো প্রতিদিন অফিসে যেতে পারেন না। উৎস সব কিছু দেখাশোনা করে, তবে গুরুত্বপূর্ণ কোনো মিটিং থাকলে অফিস থেকে তাকে মেল পাঠানো হয়। এটা বলে যে তিনি যেন উপস্থিত থাকার চেষ্টা করেন। এই যেমন আজকেও উৎসদের অফিসে একটা মিটিং আছে রয়্যাল গ্রুপের সঙ্গে। রূপকথা যেটুকু পেরেছে খেয়ে শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে ছুটল উৎসর কাছে। ততক্ষণে উৎস গ্যারেজ থেকে গাড়ি বের করে অপেক্ষা করছে তার জন্য। রূপকথা আসতে উৎস জিজ্ঞেস করলো, এতক্ষণ লাগে আসতে, কি করছিলে এতক্ষণ? রূপকথা ব্যাগটা গাড়ির পেছনে ছিটে রেখে হাসি মুখে বলল, ঘোড়ার ডিম দেখছিলাম, সেটাই দেখছিলাম এতক্ষণ। উৎসু আর কিচ্ছু না বলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তার আশেপাশের সিটে রূপকথা বসেছে। উৎসু বলো, সিট বেল্টটা লাগিয়ে নাও। রূপকথা উৎসর কথা মতো সিট বেল্টটা লাগিয়ে নিল। উৎস গাড়ি স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দেওয়ার কয়েক মিনিট পর রূপকথা এসিটা বন্ধ করে পাশের গ্লাসটা নামিয়ে দিল। রূপকথার কার্যকলাপগুলো দেখে উৎস কিছু বলল না, যেটা দেখে রূপকথা ভীষণ অবাক হলো। সে উৎস ঝাড়ি খাওয়ার জন্য এক প্রকার তৈরি ছিল। রূপকথা ভাবলো, লোকটা আজকে হঠাৎ তো ভালো হয়ে গেল কিভাবে। উৎস রূপকথাকে খোঁচা দিয়ে বলো, দেখো, আমার ক্লাসের মাঝে ঘুমিয়ে পড়ো না যেন। রূপকথা বলো, এমনভাবে বলছেন যেন আমি সারাদিন যেখানে সেখানে ঘুমাই। উৎস কিছু বলল না, সে জানে এই মেয়ের সঙ্গে কথা পারা যাবে না।